এমন একটি পেশা যাকে সবাই খারাপ দৃষ্টিতে দেখলেও অধিকাংশ রাষ্ট্রই সেই পেশাকে স্বীকৃতি দেয়। আপনি আমি সেই পেশাজীবীদের দিকে ভুরু কুঁচকে তাকালেও আমাদের পাশেই তারা টিকে আছে যুগের পর যুগ, যার মূল কারণ দুর্বলের প্রতি জুলুম। মানব জন্মের শুরু থেকেই মানুষকে বাঁচার জন্য সংগ্রাম করতে হয়েছে। সৃষ্টির বিতর্কে না গিয়েও বলা যায়, সভ্যতার শুরু থেকে মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য কাজ করে আসছে, কারণ জীবন ধারণের জন্য এই তিনটি উপাদান অপরিহার্য। সমাজ বিবর্তনের বিভিন্ন পর্যায়ে কখনো পুরুষ, কখনো নারী সংসার নির্বাহের দায়িত্ব নিয়েছে। সংসার নির্বাহের জন্য, জীবন ধারণের জন্য সমাজের প্রথম থেকেই কৃষিকাজ, ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল। জীবন ধারণের জন্য আয়ের কয়েকটি নির্দিষ্ট পন্থা সমাজ কর্তৃক আজও সাধারণভাবে স্বীকৃত, যেমন কৃষিকাজ, ব্যবসা, শিল্প, শ্রম বিক্রি ইত্যাদি। কিন্তু সমাজ বিবর্তনের একটি পর্যায়ে এসে নির্দিষ্টভাবে নারী দেহ বিক্রির মাধ্যমে আয়ের একটি ব্যবস্থা চালু হয়ে গেল। এর নাম পতিতাবৃত্তি, যা ঘৃণিত অথচ স্বীকৃত পেশা হিসাবে আজ বিশ্বব্যাপী প্রচলিত। প্রকৃতি মানুষের মধ্যে যে কয়েকটি সাধারণ জিনিস দিয়েছে, যেমন ক্ষুধা, ঘুম, লোভ, দয়া, জৈবিক তাড়না ইত্যাদি। তার মধ্যে সবচেয়ে জোরালো জিনিস হচ্ছে ক্ষুধা ও জৈবিক তাড়না। পুরুষ আর্থিক মূল্যের বিনিময়ে নারী দেহ ভোগ করবে, যেখানে নারীর যৌন চাহিদার প্রশ্ন অবান্তর। এখন আমরা দেখব সময়ের চক্রাকারে কেমন ছিল বৃত্তিপনা। পতিতাবৃত্তির উৎপত্তি সৃষ্টির আদিকাল থেকেই। সুমেরিয়ানদের মধ্যেই প্রথম পতিতার দেখা মেলে। ইতিহাসের জনখ্যাত হিরোডেটাসের লেখায় এর বহু নমুনা পাওয়া গেছে, যেটি প্রথম শুরু হয়েছিল ব্যাবিলনে, যেখানে প্রত্যেক নারীকে অন্তত একবার দেবী আফ্রোদিতির মন্দিরে যেতে হতো যৌনতা, উর্বরতা ও সৌন্দর্য রক্ষার জন্য। একই ধরনের চর্চা হতো সাইপ্রাস ও করিন্থেও। এটি বিস্তৃত হয়েছিল সার্দিনিয়া এবং কিছু ফিনিশীয় সংস্কৃতিতে, বিশেষ করে ইস্টার দেবতার সম্মানে। ফিনিশীয়দের মাধ্যমে ক্রমশ এটি ভূমধ্য সাগরের অন্যান্য বন্দরগুলোতেও সংক্রমিত হয়, যেমন সিসিলি, ক্রন্টন, রোসানো, ভাগ্লিও, সিক্কা ভেনেরিয়া। এক্ষেত্রে অনুমান করা হয় এশিয়া মাইনর, লাইদিয়া, সিরিয়া, এট্রাক্সনের প্রাচীন গ্রিক ও রোমান। ইসরায়েলে এটি ছিল সাধারণ ব্যাপার, যদিও কয়েকজন প্রফেট এর বিরুদ্ধে যুদ্ধ করেন। জাপানেও এই প্রথার চল ছিল। ইতিহাসবিদ পি.কে. হেট্রি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের 100 বছর আগে আয়ামে জাহেলিয়া শুরু হয়। ওই যুগে আরবে পতিতাবৃত্তি সহ আরও অনেক খারাপ কাজ চালু ছিল। প্রাচীন গ্রিস, এথেন্স ও রোমে বহু আগেই পতিতাবৃত্তি চালু হয়েছিল। এমনকি সে সময় অনেককে বাধ্য করা হতো এই কাজে। ইওসিয়ানের স্ত্রী রোমক সম্রাজ্ঞী থেওডোরো প্রথম জীবনে পতিতা ছিলেন। পৃথিবীতে প্রথম এই পেশার লাইসেন্স বা নিবন্ধন দেওয়া হয় রোমান আমলেই। চীনে পতিতাবৃত্তির ইতিহাস সুপ্রাচীন। তাং রাজবংশ চীনে একটি নির্দিষ্ট এলাকায় বেশ্যাবৃত্তি চালু করেছিল। পরবর্তী রাজবংশ বিভিন্ন স্থান থেকে পতিতাদের সংগ্রহ করে হাংচৌ শহরে বসবাসের ব্যবস্থা করে ফেলে, ফলে সেখানে বড় মাপের পতিতালয় তৈরি হয়। প্রাচীন ভারতে বার্ষিক একটা নির্দিষ্ট বেতন দিয়ে রাজা বাদশারা তাদের প্রাসাদে গণিকাদের নিয়োগ করতেন। প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সময় কৌটিল্যের হাত ধরে দেহ ব্যবসা শিল্প পর্যায়ে উন্নীত হয়, যে শিল্পের নাম ছিল বৈশ্বিক কলা। জ্ঞানী লোকেরা এ শিল্পের চর্চা করতেন এবং শিক্ষা দিতেন। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ ও কূটনীতিক মেগানথিনিস প্রথম মৌর্য শাসক চন্দ্রগুপ্তের সময়ে ভারতে এসেছিলেন। ইস্টার্ন বার্কের মতে গণিকা মানে সরকারি কর্মচারী, যারা গোয়েন্দাবৃত্তির পাশাপাশি দেহ ব্যবসাও করত। সে সময় আরও এক ধরনের পতিতাবৃত্তি চালু ছিল ভারতে, ভক্তিমূলক পতিতাবৃত্তি, অর্থাৎ পতি বা পত্নী ব্যতীত অন্য কারোর সাথে ধর্মীয় উদ্দেশ্যে যৌন মিলন করা। এ ধরনের কাজে যে জড়িত থাকে তাকে বলা হয় দেবদাসী। এখনও গোপনে ভারতের অনেক মন্দিরে দেবদাসী প্রথা চালু আছে।
এক সময় কলকাতায় খুবই রমরমা ছিল এই পেশা। ব্রিটিশ আমলের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে ওই সময় কি অবস্থা ছিল সেখানে। বিশেষ করে রামবাগান, সোনাগাছি, মেছোবাজার, সিদ্ধেশ্বরীতলা, হাড়কাটা, ইমাম বক্স এগুলো ছিল তাদের আখড়া। বিভিন্ন সূত্র অনুযায়ী প্রাচীনকালে রাজা বা রাজপুত্রদের বিনোদনের জন্য যুবতী নারীদের হেরেমে বন্দী রাখতেন। মুঘল ও সুলতানি আমলেও হারেম প্রথা প্রচলিত ছিল। বাংলাদেশের যশোর শহরে পতিতাবৃত্তির ইতিহাস 500 বছরের পুরনো। ব্রিটিশ যুগে যশোর শহরে 3টি স্থানে পতিতালয় ছিল বলে জানা যায়। বর্তমানে আমাদের দেশের পতিতারা রয়েছে অনেকটা সংজ্ঞাহীন নাগরিক হিসেবে। এক হিসাব মতে দেশে মোট ৭৪,৩০০ পতিতা রয়েছে, যার মধ্যে ৩০,৭০০ জন ভাসমান। আমাদের দেশে বর্তমানে 4 ধরনের যৌনকর্মী রয়েছে। এদের মধ্যে স্ট্রিট বেস কর্মীরা যেমন অসুরক্ষিত, তেমনি জড়িত নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে। এভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে চলে আসছে পতিতাবৃত্তি। এক কথায় বলা যেতে পারে অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে নারী ও পুরুষের মাঝে বিরাজমান বৈষম্যের এক চরম শোচনীয় পরিণতির নাম পতিতাবৃত্তি। বাংলাদেশেও সেই ধারাবাহিকতা যথারীতি চলে আসছে বহু বছর ধরে। এদেশে বহু পতিতালয় ছিল এবং এখনও বেশ কিছু রয়েছে। তবে আশ্চর্যের বিষয়, পতিতালয়ের সংখ্যা দিন দিন কমলেও পতিতার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে।